ডিয়ার স্টুডেন্টস, আজকের এটা ভিডিও আমরা ক্লাস টেনের সমাজবিজ্ঞানের আমরা যে রাজনীতি খণ্ড আছে এই রাজনীতি খণ্ডর প্রথম অধ্যায় যেটা আছে আমরা এই অধ্যায়টা আমরা কভার করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবাই। ভিডিওটা বহুত বেনিফিশিয়াল হইব তোমরা মেইন ফাইনাল পরীক্ষার লাগিয়া। আর এমনিও বুঝার জিনিস আছে অনেক কিছু। ডাইরেক্টলি প্রশ্ন উত্তর আমি তোমরা করাইতে পারতাম, কিন্তু ডাইরেক্টলি প্রশ্ন উত্তর করাইতাম না। এখানে কি যদি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, চ্যাপ্টারটা বুঝিয়ে লাও, তো প্রশ্ন উত্তর শিখতে লাগতো না, অটোমেটিক্যালি প্রশ্নের উত্তরের আনসার করতে পারবে। আর এখন ফাইনালে সবে জানো তোমরা আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চন চাই, একটা কোয়েশ্চনের 60টা উত্তর থাকে, এর মধ্যে একটা সঠিক উত্তর থাকে 1 মার্কি। তো এই 1 মার্কি প্রশ্নের উত্তর করার লাগিয়া আমরা খুব বেশি ইম্পর্টেন্ট কনসেপ্টটা বুঝা, বিষয়বস্তু বোঝাটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো চলো শুরু করি ভিডিওটা প্রথম থেকে। আমি ফড়িয়ে যাইমু, বুঝিয়ে দিমু, আর তোমরা সঙ্গে হইয়া তোমরা মানে মনে হইয়া যাইব, তোমরা লাস্টে দেখবাই নিজেরা বুঝবাই যে আমরা আনসার করতে পারলাম কিনা, বুঝছি কিনা। ভারতীয় গণতন্ত্র চ্যাপ্টারের নাম। মূল আলোচ্য বিষয় হইল সংবিধানের আদর্শ, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র। এইগুলো হইল আমরা আলোচ্য বিষয় আজকের। দেখো, গণতন্ত্র ব্যাপারটা আগে বুঝতে লাগবো, ভারতীয় গণতন্ত্র বোঝার আগে। আমি আশা করি তোমরা বুঝরাই, যদি কেউ বুঝো না আমি সংক্ষেপে প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়ে যাবো। গণতন্ত্র কইলে আমরা সাধারণত বুঝি, গণশব্দের অর্থ হইল জনগণ, তন্ত্র অর্থাৎ শাসন। অর্থাৎ যদি আমরা বুঝতে যাই যে দেশ জনগণের শাসন ব্যবস্থা আছে, জনগণে শাসন করে, জনগণে কেমনে শাসন করে, জনগণে দুই রকমভাবে শাসন করতে পারে। এক হইল গিয়া জনগণে ভোট দিয়া জনগণে একজন মানুষকে নির্বাচিত করবা। এই যে মানুষ নির্বাচিত হইবা এই মানুষে কিতা করবা, সরকারও গিয়া অংশগ্রহণ করবা, মন্ত্রী হইবা, এমপি হইবা, এমএলএ হইবা, ওইয়া মানুষের হইয়া তাইন কিতা করবা, কাজ করবা। এটা হইল গিয়া একটা উপায় যেভাবে জনগণের শাসন করেন। আরেকটা হইল গিয়া ডাইরেক্টলি জনগণের শাসন ব্যবস্থাতে অংশগ্রহণ করেন। তে আমরা দেশে আমরা জানি ভোট হয়, ভোট হওয়ার পরে আমরা ওই রকম এমএলএ এমপি এরারে চয়েস করি, এরারে নির্বাচন করি, আর এরা শাসন করেন। তে আমরা কেন কিতা হয় না ডাইরেক্ট মানুষের শাসন ব্যবস্থাতে অংশগ্রহণ করেন না জনগণে, তা আমরা কেন ইনডাইরেক্ট করেন। আমরা এটা হইল গিয়া ভারতীয় গণতন্ত্র, যেটা এটা হইল গিয়া ইনডাইরেক্ট মানে অপ্রত্যক্ষ গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে এটাও আমি তোমরা কইলে এর দুইটা প্রকার আছে। একটা হলো প্রত্যক্ষ, যেটা ডাইরেক্টলি বাংলায় প্রত্যক্ষ গণতন্ত্র, আর আমরা এটারে অপ্রত্যক্ষ বা পরোক্ষ গণতন্ত্র কইতে পারবো আমরা। এখন আমি যে স্লাইড তোমরা দেখতে পাইরা স্ক্রিনের মধ্যে, ওইটা পড়ি শুনো ভালো করিয়া। প্রায় 2টি শতক মানে 100 বছর, 1757 থেকে 1947 পর্যন্ত, প্রায় 2টি শতক মানে প্রায় 200 বছর জুড়ে ব্রিটিশ শাসনাধীন থাকার পর ভারতবর্ষ 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা লাভ করে। প্রায় 200 বছর ব্রিটিশে আমরা দেশ শাসন করছে। এরপরে 1947-এর 15 আগস্ট এই তারিখে আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা লাভ করছি, ঠিক আছে? এবং কিতা হয়েছে, বিশ্বের মধ্যে বৃহৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করছে। ভারতবর্ষ হইল বিশ্বের মাঝে সবচেয়ে বড় বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর মধ্যে কোনটা প্রশ্ন আইলে ভারতবর্ষ। তো দেশ স্বাধীন হইয়া একটা মানে পৃথিবীর মধ্যে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা দেশে আত্মপ্রকাশ করছে। এখন কিতা হয়েছে, একটি স্বাধীন এবং গণতান্ত্রিক রাষ্ট্রের একটি সংবিধান থাকা অত্যন্ত প্রয়োজন। সংবিধান ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। সংবিধান কিতা জিনিস তোমরা জানো আমি আশা করি, যদি না জানো তো আমি সংক্ষেপে কইলে, সংবিধান হইল গিয়া আমরা দেশ বা যে কোনো দেশ পরিচালনার লাগিয়া কিতা লাগে, কিছু নিয়ম কানুন লাগে, ঠিক আছে না? যে কোনো একটা যে সংস্থা, একটা যদি দোকানও থাকে, একটা সিস্টেম থাকে, 7টায় খুলবো, 10টায় বন্ধ করবো, দুপুরে ওইটার সময় খাওয়া যাইব, ওইরকম জিনিস ওটা কিনবো, অত দামে বিক্রি করবো, একটা নিয়ম থাকে। একটা পরিবারের নিয়ম থাকে। আমরা খেলাধুলা করি, খেলাধুলা তো নিয়ম থাকে, ঠিক আছে না? তো স্বাভাবিক কথা, একটা দেশ চালাইতেও কিছু নিয়ম লাগবো। ওই যে নিয়মগুলো আছে, যেন আমরা দেশ কিলা চালানি হইতো, কোন সিস্টেমে চলতো, এই নিয়মগুলার সংবিধান করা হয়, ঠিক আছে? এই নিয়মগুলা সব মিলাইয়া যদি আমরা এক জায়গাত মিলাইলে আমরা এটার কইমু সংবিধান। তো একটা দেশ যখন 200 বছর অন্য সরকারের অধীনে আসলো, তো তারা শাসন করছে, তারা নিয়মে চালাইছে। এখন আমরা দেশ স্বাধীন হয়েছে থেকে তা এখন আমরা তারা নিয়মে চলবো নিশ্চয় না, আমরা নিয়মে চলবো। এখন কিতার প্রয়োজন, আমরা একটা সংবিধানের প্রয়োজন, ঠিক আছে?
আচ্ছা, এখানেও একটা কথা তোমরা ছোটো কথা খেয়াল করছো না, হয়তো আমি আবার রিপিট করে দিয়ে, সংবিধান ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। মানে যেন গণতন্ত্র আছে, জনগণের শাসন আছে, এখানে সংবিধান থাকাও লাগবো। সংবিধান যেন আছে না, অরাজকতা হইতো না। অরাজকতা নাই মানে জনগণের কিতা থাকবো, পাওয়ার থাকবো, শাসন থাকবো। তো একে অপরের পরিপূরক কইতে পারি, একটা আরেকটারে পূর্ণ করে, যেটা ওটার পরিপূরক কইন। তো সংবিধান আর গণতন্ত্র একটা আরেকটার পরিপূরক কোয়া যাইতে পারে। সংবিধান ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না, তা অকল্পনীয়। সংবিধান ছাড়া কোনো দেশও গণতন্ত্র আছে এখান খোয়া যেত না, এটা অকল্পনীয়, মানে কল্পনারও বাইরে, এটা ভাবাও যায় না। অনুরূপভাবে মানে ঠিক ওই রকমভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া সংবিধানের ভূমিকাও নাই। স্বাধীনতা লাভ করার পূর্বেই আমাদের দেশে সংবিধান প্রণয়নের প্রস্তুতি আরম্ভ হয়েছিল। 1945 সালের জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শ্রমিক দল শাসন ক্ষমতা এলে এই নতুন সরকার ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে আছিল আমাদের দেশ। তোমরা যদি ভারতের ইতিহাস পড়িয়া থাকো তাইলে তোমরা পড়ছো নিশ্চয় যে ভারতবর্ষত কিতা হয়েছিল, বিভিন্ন দেশ থেকে কিতা ব্যবসা করার লাগিয়া ইসলাম মানুষ, আর আইয়া থাকতে থাকতে তারা ভারতবর্ষের দুর্ভিক্ষ অবস্থার সুযোগ উঠাইয়া তারা কিতা করছেন, শাসন শুরু করে দিচ্ছেন। আরও আসলা, খালি ব্রিটিশার্স নাই, পর্তুগিজরাও আসলা, আরও আসলা। তো এরার মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্রিটিশরা আসলার লাগে ব্রিটিশরা কিতা করছেন, আমরা দেশও শাসন ব্যবস্থা তারার প্রতিষ্ঠিত করছেন, আর বাকিরা বাগি যেতে লাগছে। তো ব্রিটিশরা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করিয়া, ব্রিটিশ কইলে আমরা সাধারণত ব্রিটেন বুঝি, ইংল্যান্ড, ঠিক আছে। তো ইংল্যান্ডের যে সরকার আছে, এই সরকারে আস্তে আস্তে প্রথমে একটা কোম্পানি আছিল, এই কোম্পানির আন্ডারে চালাইছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইন। আর এর থেকে ডাইরেক্টলি কিতা হয়েছে, পরে ব্রিটিশ সরকারে ডাইরেক্টলি আমরা দেশে শাসন করা শুরু করছে। তো ব্রিটিশ সরকারের শাসন করছে, মতলব ব্রিটিশর তারার দেশও আমরা দেশ কীরকম চলতো এটার আইন কানুন বনে। তো তারার দেশও সরকার আছে, তারার দেশও ইলেকশন হয়। তো কিতা হয়েছে দেখো, একটা সময় আইছে যখন কিতা হয়েছে 1945 সনেও কিতা হয়েছে, জুলাই মাসও তারা যখন ইংল্যান্ডও ইলেকশন হয়েছে, নির্বাচন হয়েছে, তখন শ্রমিক দল, আমরা জেলা দল আছে, বিজেপি দল, কংগ্রেস দল, ওলা শ্রমিক দল হয়ে একটা দল, ও দল শাসন ক্ষমতায় আইছে, তারা এখানে সরকার বানাইছে ও দলে। আইয়া ওই দলে কিতা করছে, কইছে না ভারতবর্ষত আমরা আর কিতা করতাম না, শাসন করতাম না, তারা দেশে স্বাধীনতা দিলেইতাম, আমরা এখান থেকে আর শাসন ব্যবস্থা আমরা উঠাই লইতাম, এটা সিদ্ধান্ত গ্রহণ করছে। এই মর্মে নবগঠিত গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে প্রয়োজনীয় একখানি সংবিধান রচনার কথা ইংল্যান্ডের শ্রমিক দলের সরকারই প্রথম বিবেচনা করল। ভারতবর্ষের পক্ষে একটি সংবিধান রচনার অনুকূল পরিবেশ এবং প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য ব্রিটিশ সরকার 1946 সালের মার্চ মাসে ক্যাবিনেট মিশন প্রেরণ করলো ভারতবর্ষে। তো যে সরকার আইছে, শ্রমিক দলের সরকার, তারা কিতা করছে, কইছে না তারার দেশে স্বাধীনতা দিমু, আর তারার দেশও কিতা করতা, এখন তারা একটা সংবিধান বানাউকা, আর বানানির পরে তারা দেশের তারার শাসনভার তারার হাতে আমরা তুলিয়া দিব। আর এই সংবিধান বানানির লাগে অনুকূল পরিবেশ প্রস্তুত করিয়া দিছে এই সরকারে, শ্রমিক দলের সরকারে। এর লাগে কিতা করছে, 1946 সালের মার্চ মাসও ক্যাবিনেট মিশন পাঠাইছে ভারত। ক্যাবিনেট মিশন আইয়া কিতা করছে দেখো, ক্যাবিনেট মিশন ইংল্যান্ডের 3 জন ক্যাবিনেট মন্ত্রীরে দিয়ে গঠন করা হয়েছে। এই 3 জন মন্ত্রী দিয়ে গঠিত এই ক্যাবিনেট মিশনে আইয়া কিতা করছে, সংবিধান সভা গঠন করছে। যে সংবিধান বানাইতে তোমরা দেশের সংবিধান বানানোর লাগিয়া একটা সভার আয়োজন করছে। এই সংবিধান সভা কিতা হয়েছে দেখো, এই সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর তারিখে। সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছেন সবারই জ্যেষ্ঠ সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তো 1946 9 ডিসেম্বর কিতা করছে, এই ক্যাবিনেট মিশনে ভারত আইয়া কিতা করছে, প্রথম অধিবেশন অনুষ্ঠিত করছে। আর এখানে সবচেয়ে জ্যেষ্ঠ মানে সবচেয়ে বয়স্ক সিনিয়র আসলা সচ্চিদানন্দ সিনহা, তার সভাপতিত্বে এই মিটিংটা হইছে। এই সভায় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সংবিধান সভার স্থায়ী সভাপতি রূপে নির্বাচন করা হয়। এই সভাত কিতা করা হয়েছে, কোয়া হয়েছে যে সংবিধান সভাত আজকের তো সভা মানে এই দিনের যে সভা, এই দিনের সভার প্রথম জ্যেষ্ঠ হিসাবে সচ্চিদানন্দ সিনহারে রাখা হয়েছে টেম্পোরারি হিসাবে, আর পার্মানেন্ট সভাপতি খেয়ে থাকবা রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরে গিয়া ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হয়েছিল। যাই হোক, এটা আলাদা কথা। তো সংবিধানটির প্রস্তুতি কল্পে এই সভায় মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সংবিধান সভা 1947 সনের 29 আগস্ট তারিখে একটি খসড়া কমিটি গঠন করে।
সংবিধান সভার কিতা হয়েছে মোট 11টা অধিবেশন হয়েছে। আর 1947 সালের 29 আগস্ট মানে আমরা দেশ 15 আগস্ট স্বাধীন হয়েছিল, এর আর 14 দিন পরে 29 আগস্ট তারিখও কিতা করছে, একটা খসড়া কমিটি গঠন করছে এই সংবিধান সভায়, ড্রাফটিং কমিটি। কিতার লাগি করছে, এই কমিটি কিতা করতো, সংবিধানের ড্রাফট বানাইতো। ড্রাফট হইল গিয়া এমন একটা ডকুমেন্ট যেটা মানে ফাইনাল হয়েছে না এখনও, মানে একটা রাফ সংবিধান বানাইতো, পরে কাটছাট করিয়া ফাইনাল করা হইব, ঠিক আছে। ওটার ড্রাফট হয়, যেটা একটা যে কোনো একটা ডকুমেন্ট যেটা এখনও ফাইনাল হয়েছে না ওটার ড্রাফট হয়, তো বাংলায় খসড়া হয়। তো খারে দিয়ে বানানি হয়েছে দেখো, বিভিন্ন ক্ষেত্রে বিদ্বান এমন 7 জন বিশেষজ্ঞ নিয়ে গঠিত খসড়া কমিটিকে সংবিধান খসড়া প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিভিন্ন বিভাগে যারা পারদর্শী এরকম 7 জন মানুষ দেশের মধ্যে থেকে চয়েস করিয়া এরারে দিয়ে এই কমিটিটা বানানো হয়েছে। 7 জন মানুষ, খেয়াল রেখেও, সংবিধান যে খসড়া কমিটি আছিল এই খসড়া কমিটির কয়জন সদস্য আসলে প্রশ্ন হয় যদি 7 জন, অনলাইনে রাইতে পারে। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির অধ্যক্ষ। খসড়া কমিটির অধ্যক্ষ মানে চেয়ারম্যান খেয়ে আসলা ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকরের সম্পূর্ণ নাম হইল ভীমরাও আম্বেদকর। প্রায় 3টে বছর পরিশ্রমের ফলে খসড়া কমিটি 1949 সালের 26 নভেম্বর তারিখে সংবিধানের একটি খসড়া প্রস্তুত করে। 3 বছর লাগছে আমরা সংবিধান বানাইতে, 3 বছর পুরা নাই, প্রায় 3 বছর লাগছে। দেখো অ্যাকচুয়াল টাইম হলো 2 বছর 11 মাস 18 দিন, এই সময় লাগছে। এই সময় লাগাইয়া তারা একটা সংবিধানের খসড়া করিয়া প্রস্তুত করিয়া আনছেন। তারা কোন তারিখে আনিয়া তারা এটা প্রেজেন্ট করছেন, দেখো 1949 সালের 26 নভেম্বর তারিখে তারা এটা রেডি হয়ে গেছে। এবং তা সংবিধান সভায় স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের হস্তে অর্পণ করেন। এই যে সংবিধান সভায় বানাইয়া দিছিলেন খসড়া কমিটি, তো সংবিধান সভার স্থায়ী সভাপতি আমরা রাজেন্দ্র প্রসাদ আসলা, তো রাজেন্দ্র প্রসাদরে আনিয়ে দেওয়া হয়েছে, ও খসড়া আমরা বানাইছি, আমরা কমিটি যে বানাইয়া দিছিল ও খসড়া আমরা বানাইছি আনছি, আপনি দেখুন এখন এটা ঠিক আছে নি হয়েছে নি। সেই দিন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওই খসড়া প্রতিলিপিতে স্বাক্ষর করেন, দেখিয়া এটা সংবিধান সভায় গ্রহণ করছে, কইছে ঠিক আছে। আর ওই দিনও স্বাক্ষর করছেন, মানে এটারে অ্যাকসেপ্ট করছেন, এই সংবিধানটারে গ্রহণ করছেন। তো এখন প্রশ্ন হইতে পারে যে সংবিধান কোন দিন আমরা গ্রহণ করছি, তো 1949 সালের 26 নভেম্বর তারিখে আমরা এই সংবিধানটা গ্রহণ করছি। এবং ভারতবর্ষের জনগণ তাদের নিজস্ব একটি সংবিধান লাভ করে, এদিনও আমরা এই সংবিধানটা লাভ করছি। কিন্তু কীটা হয়েছে দেখো, এদিন থেকে আমরা এই সংবিধান বলবৎ হয়েছে না, মানে এই সংবিধানের হিসাবে আমরা দেশ পরিচালনা এদিন থেকেও শুরু হয়েছে না, এখানে হয়েছে না। নানান প্রশাসনিক এবং আনুষঙ্গিক অসুবিধার জন্য সংবিধানটি 1950 সালের 26 জানুয়ারি তারিখে বলবৎ করা হয়। নানান সমস্যার কারণে আমরা এই তারিখে 1949 ও 26 নভেম্বর তারিখে আমরা সংবিধানটা বলবৎ করতাম পারছি না। এর বদলা আমরা 1950 সালের 26 জানুয়ারি তারিখে সংবিধান বলবৎ করছি। এর লাগে 26 জানুয়ারির একটা বিশেষ ইম্পর্টেন্স আছে আমরা দেশও। কেউ যদি কইতে পারো কিতা ইম্পর্টেন্স, তে কমেন্টও লিখিয়ে কইছেন। উল্লেখযোগ্য যে 1947 সালের 15 আগস্ট থেকে 1950 সালের 26 জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষের শাসন ব্যবস্থা চলেছিল 1935 সালের ভারত সরকার আইন অনুযায়ী। এখন আমরা সংবিধান তো আমরা গ্রহণ করে লাইছি 1949 সালের 26 নভেম্বর, কিন্তু এই সংবিধান আমরা কার্যকরী করছি না। তো এখন আমরা দেশ চলের কিলা, কোন শাসনের হিসাবে চলের? স্বাধীন তো হয়ে গেছি, ব্রিটিশে তো ছাড়িয়ে গেছে গিয়ে, এখন আমরা দেশ কোন শাসনে কোন নিয়মে চলের? তো এর আগে 1935 ব্রিটিশ সরকারে আমরা দেশ চালাইবার লাগি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত সরকার আইন কই একটা আইন বানাইছিল, ও আইন হিসাবে তারা পরিচালনা করতো। তেও তারার আইন মানিয়েও আমরা সংবিধান বলবৎ হওয়ার আগ পর্যন্ত তারার আইন মানিয়েও এই শর্ট টার্ম যেটা 1949 26 নভেম্বর থেকে 1950 26 জানুয়ারি, এই যে নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি, মোটামুটি 1-1.5 মাস 2 মাস সময় ও আইন অনুযায়ীও চলে গেছে আমাদের দেশ, ঠিক আছে। আচ্ছা, এখন তো আমরা সংবিধান বানাইলেছি, সংবিধান পাইলেছি, আমরা সংবিধানটা কিতা সংবিধান এখন আমরা বুঝতে লাগবো। কোন সংবিধান বানাইয়া নিয়ে তারা দিলাল যে সংবিধানটা গ্রহণ হইল, আর এই সংবিধানের আদর্শটা কিতা, সংবিধানের কি কি জিনিস আছে। তো দেখো, ভারতের সংবিধানের আদর্শ এবং লক্ষ্য সম্পর্কে আলোচনা করতে গেলে সংবিধানের প্রস্তাবনা প্রসঙ্গ উল্লেখ করতেই হবে। এখন প্রস্তাবনা কিতা, প্রস্তাবনা হইল কিতা জিনিস, দেখো আমি তোমরা সংক্ষেপ হইলে পরে পড়িয়ে শুনে। আর যে কোনো একটা চ্যাপ্টার যখন আমরা পড়ি, যে কোনো একটা বই যখন পড়ি, বইয়ের মধ্যে আমরা কিতা থাকে, এই বইয়ের মধ্যে আমরা কন্টেন্ট পেজ থাকে। সংবিধান কিন্তু কন্টেন্ট পেজ নাই, আমি তোমরা বুঝার লাগিয়া কই। আর তো কন্টেন্ট পেজ পড়ি আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাই বইয়ের মধ্যে কিতা কিতা চ্যাপ্টার আছে, ঠিক আছে। আমরা যে সংবিধানের প্রথমেই একটা পেজ আছে, এই পেজের মধ্যে প্রস্তাবনাটা আছে, এটার মধ্যে কন্টেন্ট পেজের লেখান চ্যাপ্টার ওয়াইজ দেওয়া নাই, কিন্তু এই আমরা সংবিধানটা কিতা, এই সংবিধানের আদর্শ কিতা, কোন মরাল কোন ক্যারেক্টারের উপরে আমরা দেশের সংবিধানটা রচিত, এটার এই যে পুরা সংবিধানের একটা মানে ওভারঅল আইডিয়া এই প্রস্তাবনার মধ্যে ফুটিয়ে উঠছে, ঠিক আছে। এই প্রস্তাবনাটারে
এমনভাবে বানানো হয়েছে যাতে সংবিধানের মূল উদ্দেশ্য আদর্শ এই প্রস্তাবনাটাই কিতা করতে পারে, এই প্রস্তাবনাটাই বুঝিয়ে দিতে পারে। প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ। মুখবন্ধ মানে কিতা? মুখবন্ধ হইল গিয়া যেমন কোনো একটা পুস্তকের মুখবন্ধে যেভাবে গ্রন্থখানি বিষয়ে সংক্ষেপে সকল কথার উল্লেখ থাকে, অনুরূপভাবে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাতেও সংবিধানের মূল বিষয়বস্তু, আদর্শ ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে। ঠিক আছে, যার জন্য অনেকেই প্রস্তাবনাকে ভারতের সংবিধানের আত্মা, বিবেক, দ্বারপথ, চাবিকাঠি ইত্যাদি বলে থাকেন। সংবিধানের প্রস্তাবনারে বিভিন্ন জনে বিভিন্ন নামে হইয়া থাকেন। সোল কইন কেউ, আত্মা কেউ, এই বিবেক কইন। তো প্রকৃতপক্ষে প্রস্তাবনার সন্নিবিষ্ট উক্তি সমষ্টি সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারলেই সংবিধানকে জানা যাবে। কেননা প্রস্তাবনায় প্রতিটি শব্দে লুকিয়ে আছে সংবিধানটির আদর্শ, দর্শন ও লক্ষ্য। আমরা ভারতবাসী, এই উচ্চারণ দিয়ে শুরু প্রস্তাবনায় প্রতিটি শব্দে নিহিত আছে নির্দিষ্ট আদর্শ। উল্লেখ্য যে সংবিধান প্রণেতাগণ সংবিধান রচনাকালে প্রাচীন ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির প্রতি অতিশয় গুরুত্ব আরোপ করেছিলেন এবং সেই আদর্শ সংবিধানের পাতায় প্রস্ফুটিত হোক এটাই চেয়েছিলেন। প্রস্তাবনায় আমরা ভারতবাসী বলে উল্লেখ করে সংবিধান প্রণেতাগণ এটাই স্পষ্ট করতে চেয়েছেন যে সংবিধানটির রচয়িতা ভারতের জনগণ। সংবিধানটি ভারতীয় জনগণের এবং ভারতীয় জনগণই হচ্ছেন সংবিধানের অন্তরালের বৃহত্তম শক্তি। প্রস্তাবনায় অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি, ঠিক আছে। তো এই যে অতক্ষণ আমি পড়লাম, পড়ি আমরা কিতা বুঝলাম? আমরা প্রস্তাবনাটা হইল গিয়ে আমরা সংবিধানের একটা ওভারঅল আইডিয়া, আর কিতা সংবিধানের আদর্শ কিতা, লক্ষ্য কিতা, এই সংবিধানের এই প্রস্তাবনার মাধ্যমে ফুটিয়ে উঠছে। আর কিতা হয়েছে, এই সংবিধানের প্রস্তাবনা শুরু হয়েছে আমরা ভারতবাসী এই শব্দ দিয়া। এর অর্থ হইল গিয়া এই সংবিধানটা আমরা ভারতবাসী মানে আমরা দেশের সব জনগণে মিলিয়া বানাইছি বা মিলিয়া গ্রহণ করছি, এই কথাটাই বোঝানো হয়েছে। আচ্ছা, গফার না করিয়া আমরা এখন প্রস্তাবনাটা দেখিলেই আগে আমরা নিজেরা দেখি কিতা প্রস্তাবনাটা। এই দেখো প্রস্তাবনা, এটা হইলো আমরা সংবিধানের প্রস্তাবনা। বেশি বড় নয়, আমি পড়ি, তোমরা বুঝাইয়া দিমু, একটা শব্দ বুঝাইয়া দিমু, চিন্তা করি না। এটাতে এই প্রশ্ন উত্তর আয়, আর এটা আমরা দেশের নাগরিক হিসাবে আমরা জানা খুব বেশি জরুরি। সংবিধানের প্রস্তাবনা। আমরা ভারতবাসী ভারতবর্ষকে একটি সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গণরাজ্য হিসাবে প্রতিষ্ঠা করব বলে দৃঢ় সংকল্প গ্রহণ করেছি এবং ভারতবর্ষের সমস্ত জনগণকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়, চিন্তা, প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, সমমর্যাদা এবং সুযোগ প্রদান করব বলে এবং তাদের মধ্যে ব্যক্তির মর্যাদা, জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করার স্বার্থে ভ্রাতৃত্বভাব বৃদ্ধি করার জন্য আজ 1949 সালের 26 নভেম্বর আমাদের সংবিধান সভা কর্তৃক গৃহীত ও লিপিবদ্ধ এই সংবিধান আমরা নিজেকেই অর্পণ করলাম। সংবিধানের প্রস্তাবনার প্রথম শব্দ আমরা ভারতবাসী, কইছিলাম যে দেখা নানি প্রস্তাবনার মধ্যে লেখা আছে, ওইটাই আমরা সংবিধানের প্রস্তাবনা। ইংলিশে লেখা আছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, উই মানে আমরা, দ্য পিপুল অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের জনগণ। তো সংবিধানও কিতা কর, আমরা ভারতবাসী কিতা করছি, ভারতবর্ষের একটা সার্বভৌম কিতা, আবার সার্বভৌম কিতা, সমাজবাদী কিতা, প্রত্যেক শব্দের অর্থ ডিটেইলে তোমরা বুঝিয়ে দিন। সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গণরাজ্য হিসাবে কিতাকর্ম প্রতিষ্ঠা কর্ম বলিয়া দৃঢ় সংকল্প মানে শপথ করলাম। আর ভারতবর্ষের সমস্ত জনগণের কিতাকর্ম ন্যায় প্রদান কর্ম, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, রাজনৈতিক ন্যায় সব জনগণের প্রদান কর্ম। চিন্তা, প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতা থাকবো সব জনগণের, সমমর্যাদা থাকবো সবার সুযোগ পাইবা এবং তার মধ্যে কিতা থাকবো ব্যক্তির মর্যাদা থাকবো, মর্যাদা সহ দেশের মধ্যে বাঁচতে পারবে তারা, জাতীয় ঐক্য থাকবো, দেশের মধ্যে একতা থাকবো, সংহতি নিশ্চিত কর্ম, এমন একটা সংবিধান আমরা বানাইয়া আমরা অমুক তারিখে আমরা নিজেরাই এই সংবিধানটা দিলাম, এই সংবিধান মানিয়ে আমরা চলমু, সবে মিলিয়ে এই শপথ করলাম। ঠিক আছে, তো এটাই আমরা সংবিধানের মোটামুটি একটা আইডিয়া দেন না নি। আমরা সংবিধানে কিতা দিব, আমরা ধর্ম নিরপেক্ষতা দিব, গণতান্ত্রিক দিব, গণতন্ত্র দিব, হ্যাঁ, আর কিতা দিব, ন্যায় দিব, ইত্যাদি জিনিস দিব। ঠিক আছে, এখন এই যে সংবিধানের শব্দগুলা যেগুলো আছে প্রস্তাবনাত, এগুলো আমরা দেখবো, এক একটা শব্দর অর্থ দেখবো, এটা এক একটা শব্দর গভীর অর্থ আছে। এখানে তোমরা বুঝার লাগিয়া দেখো আমি এখানে আলাদাভাবে বানাইছি, আর তোমরা বইয়ের মধ্যে দেওয়া আছে যেটা, এটা তোমরা বালা করে বুঝতে নাই, দেখো বইয়ের মধ্যে ওটা দেওয়া আছে।
তো এটার মধ্যে তোমরা হয়তো পড়তে অসুবিধা হইতে পারে, এর লাগে আমি আলাদাভাবে বানাইছি। আচ্ছা, তোমরা যদি এখান থেকে পড়তে চাও পড়তে পারো, এখান থেকে পড়লেও পড়তে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখান থেকে আমি পড়িয়ে তোমরা শুনাইলেই। তো আমরা প্রথম শব্দ যেটা সংবিধানের, যেটার একটা গভীর অর্থ আছে, এটা হলো সার্বভৌম। সার্বভৌম পরে আছে সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, গণরাজ্য, এগুলা শব্দ আছে। তো সার্বভৌম শব্দের অর্থ হইল সর্বোচ্চ ক্ষমতা, সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ পাওয়ার। ভারতবর্ষ একটা সার্বভৌম রাষ্ট্র যখন আমরা কইমু, এর অর্থ হইল ভারতবর্ষরে অন্য কোনো বিদেশি শক্তি কন্ট্রোল করতে পারতো না। যেটা আগে ব্রিটিশ সরকারে কন্ট্রোল করছিল, এলাকাও কন্ট্রোল করতে পারতো না। আমরা দেশ আমরা নিজে পরিচালনা করবো। আর এই আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো শক্তির বাইরের থেকে হোক বা ভিতরে থেকে হোক কোনো ধরনের মানে প্রেশার এখানের মধ্যে চলতো না। দেশের জনগণে যেরকম চাইবা ওই রকম দেশ পরিচালিত হইব। আর এটাই হইল গিয়ে আমরা সার্বভৌমত্ব, সর্বোচ্চ ক্ষমতা, মানে আমরা নিজের মালিক, আমরা যেরকম চাইবো আমরা ওরকম চলবো। ঠিক আছে, এটা তোমরা যদি ফর্মাল ভাষায়, লিখিত ভাষায় দেখতে চাও তো স্ক্রিনের মধ্যে দেখিয়ে তোমরা বুঝতে পারা, চিন্তা করি না। আমি ক্লিয়ার ফন্টেও যে স্লাইড আছে এটাও তোমরা দেখাইয়া পড়িয়ে বুঝিয়ে দিব। তো ভারতবর্ষ একটি সার্বভৌম রাষ্ট্র। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, অর্থাৎ বাহ্যিক মানে বাইরে থেকে ভারতবর্ষ কোনো বিদেশি শক্তির প্রধানত নয়। প্রধানত মানে আর কি ফাও দরিয়া চলা আর কি, ওই ধরনের কথা। প্রধানত মানে ফাও নত পদ হইতে কেন ফাও বুঝার আর নত মানে তো বুঝরাই তোমরা। এবং আভ্যন্তরীণভাবে মানে ভিতরে থেকেও ভারতবর্ষ কোনো শক্তির দ্বারা পরিচালিত নয়, কোনো পাওয়ারে ভারতবর্ষ চালাইতরা না। সমাজবাদী শব্দের অর্থ কিতা? ভারতবর্ষ একটি সমাজবাদী রাষ্ট্র, অর্থাৎ হইল কিতা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা কর্ম আমরা। সংবিধানের 42 নং সংশোধনের আইনের মাধ্যমে 1976 সালে এই শব্দটি প্রস্তাবনায় সংযোজন করা হয়েছে। ভারতবর্ষে মানুষের মধ্যে আয়, মর্যাদা এবং জীবনধারণের মানদণ্ডের ক্ষেত্রে বৈষম্য অথবা অসমতা থাকবে না। উৎপাদনের কৌশলসমূহ জাতীয়করণ করা হবে। জাতীয় আয়ের সমবিতরণ ব্যবস্থা এবং মিশ্র অর্থনীতির মাধ্যমে সমাজ, এটা লম্বা গান তোমরা বুঝাইতে গেলে তোমরা এটা পড়িয়াখানা লাগে যাবে, আমি সংক্ষেপে বুঝাইয়া দিই। সমাজবাদী শব্দের অর্থ হইল গিয়ে সমাজের মধ্যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা হইব। কী ধরনের সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা হইব, কিলা করা হইব? দেখো, দেশের মধ্যে যদি এক শ্রেণীর মানুষ খুব বেশি ধনী থাকে, হ্যাঁ, আর আরেক শ্রেণীর মানুষে কিতা পায় না, খাওয়ার না পাইয়া না খাইয়া মরি যায়, তো এটা দেশের মধ্যে সামাজিক ন্যায় হইল না কোসেন। তো এর লাগিয়া দেশের যেটা উৎপাদন হইব, দেশের যে আয় হইব, এই আয়ের সম বিতরণ করা হইব, সমানভাবে বিতরণ করা হইব। তাছাড়াও দেশের যারা নিচু বর্গের মানুষ আছেন এরার এক সুযোগ সুবিধা দিয়া ওরকম করা হইব যাতে এরা বাকিরা যারা একটু সুবিধাবাদী আছেন, সুবিধাবাদী বলতে আর কি যারা একটু সচ্ছল আছেন, এরার লেভেলও না এলেও মোটামুটি তারা একটা সামাজিক মর্যাদার সাথে বাঁচতে পারে। এর লাগে দিকে সরকারের বিভিন্ন প্রকল্প আনে, মানুষের কিতা করে কৃষকরা কৃষি ভাতা ফ্রিতে দেন আনি। এরপরে বিভিন্ন প্রকল্প আছে সরকারের, অন্ন যোজনা চাউল দেয় প্রত্যেক মাসে। এরপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয় গরিব মানুষে। এটা সামাজিক ন্যায় করা হয়, কারণ দেশ সবের, আর এই দেশের আয়ের মধ্যে সবের অধিকার আছে। আর সংবিধান কইয়া দিছে কিতা, আমরা সমাজবাদী রাষ্ট্র, এর লাগিয়ে আমরা সমাজের সবার মধ্যে একটা মোটামুটি ব্যালেন্স মেনটেন করিয়া চলতাম। ধর্মনিরপেক্ষর অর্থ হইল গিয়া আমরা দেশ সরকারে কোনো ধর্মর পক্ষপাতিত্ব করে না। তুমি যে কোনো ধর্ম পালন করো, তুমি দেশ সমান মর্যাদায় তুমি থাকতে পারবে দেশের নাগরিক হিসাবে। তোমার ধর্ম তোমার ইচ্ছা, ঠিক আছে? ওটা হইল গিয়ে সংক্ষেপ অর্থ ধর্মনিরপেক্ষ। তোমরা যদি ডিটেইলে পড়তে চাও কিন্তু পড়তে লাগবো, কারণ প্রশ্ন আইতে পারে পরীক্ষার। ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ কি? লেখক হইয়া 2 মার্ক, তো তুমি তখন লিখতে লাগবো। তো তুমি লিখবে ভারতবর্ষ হইল একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতবর্ষ হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এর অর্থ হলো এখানে সরকার কোনো ধর্মের পক্ষপাতিত্ব করে না। দেশের নাগরিক নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো ধর্ম পালন করতে পারেন। অতখান লেখলে 2 মার্কের বুঝুই যাব। গণতান্ত্রিক শব্দের অর্থ ওটাও যে জনগণের শাসন প্রতিষ্ঠা করেন। মত হইল গিয়া এখানে যে মন্ত্রী হইছেন, সরকার গঠন করছেন, সারা জীবন এরাও সরকার চালাইবা, এলা কিছু নয়। জনগণে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট টার্ম পরে এরারে নামাইয়া আরেক পার্টির উঠাইতে পারবা ভোটের মাধ্যমে। এটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে জনগণের শাসন ব্যবস্থায় ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি জনগণের মাঝ চলে। গণরাজ্য শব্দের সংক্ষিপ্ত অর্থ হইল, দেখো,
দেশের যে রাষ্ট্রপ্রধান আছে এই রাষ্ট্রপ্রধান কোনো বংশানুক্রমিকভাবে হইতা নাই, এনেও কিতা করা হইব ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি নির্বাচন করা হইব, ভোটের মাধ্যমে চয়ন করা হইব। এটা হইল গিয়া গণরাজ্য শব্দের অর্থ রিপাবলিক। আমরা দেশের রাষ্ট্রপ্রধানকে কইছেন রাষ্ট্রপ্রধান, আমরা দেশের প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপ্রধান হইলা রাষ্ট্রপতি। আর আমরা দেশের রাষ্ট্রপতিরাও প্রধানমন্ত্রীর মতো বা অন্য যারা হাইয়েস্ট পোস্টে আছেন এরার মতো ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এনরে কিতা করা হয়, আমরা সিলেক্ট করা হয়। তো এখন তোমরা মনে হইতে পারে রাষ্ট্রপতির তো ভোট হয় না, কোনো দিন শুনছি না। রাষ্ট্রপতিরও ভোট হয়। ভোট দুই ধরনের হয়, একটা হইলো ডাইরেক্ট ভোট, একটা হইলো ইনডাইরেক্ট ভোট। ডাইরেক্ট ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন এটা। আর রাষ্ট্রপতির যেটা ইলেকশন এটা হয় ইনডাইরেক্ট ইলেকশন, অপ্রত্যক্ষ নির্বাচন। তো এটা সেপারেট টপিক, এটা গিয়া সময় নষ্ট করতাম না। এখন তোমরা যদি এখানে সিঙ্গার লিখতে চাও এখান থেকে তোমরা দিকে দিকে লিখতে পারো, বুঝতে পারো। আর আমি এখানে সংক্ষেপে তোমরা লাগি যে স্লাইড রেডি করছি এটার মধ্যে তোমরা দেখিলাম আমি কীরকম রেডি করছি। সার্বভৌমের অর্থ ভারত একটি স্বাধীন রাষ্ট্র। আমি এখানে সংক্ষেপে করছি সহজ ভাষায়। এটি নিজের আভ্যন্তরীণ ও বৈদেশিক সকল বিষয়ে কোনো বাইরের শক্তির অধীনে নয় এবং সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। সমাজতান্ত্রিকের অর্থ হইল সমাজের প্রত্যেক নাগরিকের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সমতা আনার লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র গঠন এবং ধনী গরিব বৈষম্য কমাতে এবং ন্যায্য সম্পদ বন্টনে সহায়ক। ধর্মনিরপেক্ষ। ভারত সরকার কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা বিপক্ষে নয়, সকল ধর্মের প্রতি সমান সম্মান দেখানো হয় এবং ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা থাকে। আমরা দেশে ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা আছে, যেসা ধর্ম পালন করতে পারবে। গণতান্ত্রিক শব্দের অর্থ জনগণই শাসনের আসল উৎস। জনগণ নির্বাচন করে তাদের প্রতিনিধি নির্বাচন করে যারা দেশ পরিচালনা করে। এটি জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার প্রতীক। জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা ওটা হয় যেখানে জনগণের প্রতিনিধি নির্বাচন করুন আর এই প্রতিনিধির দ্বারা শাসন হয়। রিপাবলিক মানে প্রজাতন্ত্র। দেশের রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন, বংশগতভাবে নয়। বংশগতভাবে যেমন ইংল্যান্ডও আছে, ইংল্যান্ড যে ব্রিটিশ তারা আর কি তারা দেশের যে যাই হোক তারা এখানেও এখন কি আছে ডেমোক্রেসি আছে, সরকার নির্বাচন হয়, কিন্তু তারা এখানে রাষ্ট্রপ্রধান এখনও বংশানুক্রমিকভাবে নির্বাচন করা হয়। এ ধরনের শাসন ব্যবস্থায় রাজতন্ত্রের স্থান নেই। ন্যায় বিচার শব্দের হইল গিয়া তিন ধরনের ন্যায় বিচারের কথা কওয়া হয়েছে। সামাজিক ন্যায় মানে জাতপাত ধর্ম লিঙ্গভেদে বৈষম্য করা যেত না, আমরা দেশের সংবিধানে এটা স্ট্রিক্টলি মানা করছে। অর্থনৈতিক ন্যায় মানে দেশের যেটা সম্পদ থাকবো এটা সবার মধ্যে সমানভাবে বিতরণ করা হইব, আয়ের লাগিয়ে সবের সমান সুযোগ দেওয়া হইব। আজকে আমরা দেশ তুমি যে কোনো ধরনের ব্যবসা, তুমি ছোটো বড়ো, তুমি যে কোনো ধরনের ব্যবসার লাগিয়ে তুমি রেডি হইতে পারবে, তুমি যে কোনো ব্যবসা করতে পারবে। ধনী যে ব্যবসা করে তুমিও করতে পারবে, গরিবে যে ব্যবসা করে তুমি এটা করতে পারবে, যে কোনো পোস্টের লাগিয়ে তুমি যোগ্যতা অর্জন করে অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো অর্থনৈতিক ন্যায়। রাজনৈতিক ন্যায় কিতা, তুমি আজকে ভারতের প্রধানমন্ত্রীও কিতা করেন তাই একটা ভোটের অধিকার আছে, আর আমি সাধারণ এক মানুষ আমারও কিতা একটা ভোটের অধিকার, সেইলা না যে প্রধানমন্ত্রী 2টা ভোট দিতে পারবা। এটা হইল কি এক ধরনের রাজনৈতিক অধিকার। 2 নম্বর রাজনৈতিক অধিকার হইল আমার দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি জেলা যাই নির্বাচিত হয়েছেন তাই জেলা ভোটও খাড়া হইয়া নির্বাচন হয়েছেন, তান প্রতিদ্বন্দ্বী হিসাবে আমিও ভোটও খাড়া হইতাম পারবো। আমি যদি নির্দিষ্ট বয়স হয়ে যায় তখন আমিও খাড়া হইতাম পারবো। এটা হইল আমার রাজনৈতিক অধিকার। ঠিক আছে। স্বাধীনতা কিতা, ব্যক্তির চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতা নিশ্চিত করা। তুমি চিন্তা করতে পারবে যে কোনোভাবে, তোমার মত তুমি প্রকাশ করতে পারবে আইনের দায়রার ভিতরে থাকিয়া। বিশ্বাস, তুমি যে কোনো ধরনের বিশ্বাস তোমার মনে রাখতে পারবে। ধর্ম, উপাসনা ইত্যাদি তুমি স্বাধীনভাবে করতে পারবে। এটা হলো স্বাধীনতা। সমতা মানে সমান, সব নাগরিক আইনের সুযোগ আর আইনের চোখে সব নাগরিক সমান, কোনো বৈষম্য থাকতো না। আর ভ্রাতৃত্ব মানে কি, তা ভ্রাতৃত্ব মানে ভ্রাতৃ হইলে আমরা ভাই বুঝে নেই, তো ভাই হিসাবে সব মিলিয়ে আমরা এক হিসাবে দেশের নাগরিক থাকতাম। ওটা হইল ভ্রাতৃত্ব। জাতির মধ্যে সৌহার্দ্য, ঐক্য মানে একতা, সহানুভূতির বন্ধন গড়ে তোলা যাতে ব্যক্তি মানবের মর্যাদা ও জাতীয় অখণ্ডতা। জাতীয় মানে আমরা দেশের যে অখণ্ডতা আছে, অখণ্ডতা মানে খণ্ড নাই, মানে ভাঙ্গা নাই, আমরা দেশ ভাঙতো নাই, আমরা দেশ অখণ্ড হিসাবে সবাই মিলিয়ে আমরা ইউনাইটেডলি থাকতাম। কয়েকদিন আগে আমরা দেশের একটা যুদ্ধর মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তোমরা নিশ্চয়ই শুনছো পাকিস্তানের লোকে। তখন কী হয়েছে, দেশের সব মানুষ এক হয়ে গেছে, রাষ্ট্র সবের উপরে, রাষ্ট্র সর্বোপরি হইয়া সবে স্লোগান দিয়েছেন করছেন। রাজনীতি পরে, ধর্ম পরে, সব কিছু পরে, সব আগে হইল আমরা দেশ, আর এই দেশের লাগে আমরা সব একলগে খাড়া আছি। তো এটাই হইল গিয়া আমরা ভ্রাতৃত্ববোধ। আর আমরা দেশের মধ্যে এই জিনিসটা আছে, আমরা যে কোনো বিষয়ে একটা যদি ক্রিকেট ম্যাচ হয় তো আমরা সবাই মিলিয়ে একলগে ভারতকে সাপোর্ট করি না নি, কারণ এটা আমরা দেশ, আর দেশ সব থেকে বড়। সরকার আইব যাইব কিন্তু দেশ সব থেকে বড়। তো
এই শব্দগুলো মিলিয়ে কিতা হয়েছে ভারতের সংবিধানের মূল আদর্শ আর দর্শনের প্রকাশ করছে প্রস্তাবনার মাধ্যমে। আর এইগুলা কিতা করছে দেশের সামাজিক, রাজনৈতিক আর নৈতিক ভিত্তিরে একটা মজবুত ভিত্তি নির্মাণ করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, প্রস্তাবনার মূল শব্দগুলোর অর্থ মোটামুটি আমি আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখানেও একটা জিনিস আমি আগে ইগনোর করছি, তোমরা কইছি না তোমরা বেড়া লাগে যে বেড়া লাগিয়া, দেখো এখানে দুইটা শব্দ, সমাজবাদী একটা, ধর্মনিরপেক্ষ আর একটা, দুইটা শব্দ। আর ঐক্য হইয়া আর একটা শব্দ আছে আমরা সংবিধানের প্রস্তাবনাত, ঐক্য হইয়া একটা শব্দ আছে এখানে দেখো। এই তিনটা শব্দ কিতা করা হয়েছে সংবিধানও 42তম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ওখানে নিচে লেখা আছে দেখো, 1950 সালের 26 জানুয়ারিতে সংবিধান বলবৎ করার সময় কিন্তু প্রস্তাবনায় সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং ঐক্য শব্দগুলি ছিল না। 1976 সালের 18 ডিসেম্বর সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে এই তিনটে শব্দ প্রস্তাবনার মধ্যে সংযোজন করা হয়েছে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এতেই প্রশ্ন ইয়ে থাকে যে 1976 সনের 42তম সংশোধনে কোন তিনটে শব্দ সংযোজন করা হয়েছে। তো ধর্মনিরপেক্ষ, সমাজবাদী আর ঐক্য, এই তিনটা শব্দ তোমরা মনে রাখিও। এখন দেখো, এই যে আমি খুঁজলাম 7 জন মানুষ মিলিয়ে আমরা খসড়া কমিটি গঠন করা হয়েছিল, এই 7 জন মানুষ কারা কারা এটাও জানা বহুত বেশি ইম্পর্ট্যান্ট। তো সংবিধানের খসড়া কমিটির সদস্য আসলা ডক্টর ভীমরাও আম্বেদকর, BR আম্বেদকর, যে সভাপতি আসলা তাই, মানে চেয়ারম্যান হইতে পারো, সভাপতি হইতে পারো, জায়গায় জায়গায় এককভাবে হয়, অধ্যক্ষ হইতে পারো। N গোপালস্বামী আয়েঙ্গার, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, KM মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, N মাধব রাও আর DP খৈতান, এরা আসলা আমরা সংবিধানের খসড়া কমিটির সদস্য। এখন প্রস্তাবনা মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা নেক্সট মুভ অন করি। আচ্ছা, এখান থেকে আমরা একটু ফুরিয়ে আরও যেতে লাগবো। গণরাজ্য শব্দটা লগে আরও কিছু ব্যাপার আছে, ওটা আমরা এখানেও বুঝবো। ভারতবর্ষে একটি গণরাজ্য, দেশের রাষ্ট্রপ্রধান জনগণ কর্তৃক নির্বাচিত হবেন। রাষ্ট্রপ্রধানের পদবি এবং পদে আসীন ব্যক্তি বংশানুক্রমিক হবেন না, অথবা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা নির্বাচিত ব্যক্তি হবেন না। এছাড়া প্রস্তাবনায় উল্লেখ আছে যে ভারতের জনগণই দেশের ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করবে। ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার কথা উল্লেখ করে সংবিধান প্রণেতাগণ সংবিধানের আদর্শ এবং লক্ষ্যকে বিশেষভাবে প্রতিফলিত করেছেন। প্রকৃতার্থে সংবিধান সভার বৈঠকেই, এখান থেকে যাও, সংবিধান সভার বৈঠকেই 1946 সালের 13 ডিসেম্বর তারিখে পণ্ডিত জওহরলাল নেহরু বেশ কয়েকটি উদ্দেশ্য সম্পর্কে প্রস্তাব উত্থাপন করেছিলেন। সংবিধান সভা সেই উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবগুলি 1947 সালের 22 জানুয়ারিতে গ্রহণ করে। সংবিধান প্রণয়নের ক্ষেত্রে সেই প্রস্তাবসমূহকে ভিত্তি করে সমতা, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌম এবং বিশ্বভ্রাতৃত্বের ধারণা তথা প্রতিশ্রুতিকে সংবিধান সভা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। নেহেরু কর্তৃক উল্লেখিত উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবের প্রধান বিষয়গুলি ছিল নিম্নরূপ। তো কিতা হয়েছে, সংবিধান সভার বৈঠক 1947 সালের 13 ডিসেম্বর তারিখে পণ্ডিত জওহরলাল নেহরু, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, তাই পাক্কা কয়েকটা উদ্দেশ্য সম্পর্কে প্রস্তাব উত্থাপন করছিলা। তো এই প্রস্তাবে কিতা করা হয়েছে, সংবিধান সভায় প্রস্তাবগুলার 1947 সালের 22 জানুয়ারি গ্রহণ করে লইছে। আর সংবিধান প্রণয়নের সময় এই প্রস্তাবর ভিত্তিতে সমতা, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌম আর বিশ্বভ্রাতৃত্বের ধারণা প্রতিশ্রুতির সংবিধান সভায় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করছে। ঠিক আছে, কিতা সংবিধান সভার মানে প্রস্তাব দিয়েছিল নেহেরু এটাই দেখছেন। গণপরিষদ ভারতবর্ষকে স্বাধীন, সার্বভৌম গণরাজ্য হিসাবে ঘোষণা করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। 1 নম্বর প্রস্তাব, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের ভূখণ্ড এবং ভারতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী দেশীয় রাজ্যগুলো নিয়ে রাজ্যসমূহের সংঘ গঠিত হবে। ব্রিটিশ শাসিত যে ভারতবর্ষ আছে এই মূল ভূখণ্ড লইয়া আর বাকি আরও যদি আশেপাশে স্টেট যারা রাজ্য আছেন এরা যদি সামিল হইতেছেন আমরা লগে এরারে লইয়া আমরা রাজ্যর একটা ইউনিয়ন বানাইব, ইউনিয়ন অফ স্টেট, রাজ্যর সংঘ বানাইব। তার লাগে আমরা সংবিধানের ফইলা লাইনও লেখা আছে, ইন্ডিয়া ইজ এন ইউনিয়ন অফ স্টেট, ভারত হইল রাজ্যসমূহের সংঘ। ভারতবর্ষের জনসাধারণের সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক ন্যায়, সমতা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা, চিন্তা এবং মতামত প্রকাশের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হইব। অনুসূচিত জাতি, জনজাতি, অনুন্নত সম্প্রদায় এবং সংখ্যালঘু জনসাধারণের সুরক্ষার ব্যবস্থা থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার্থে গুরুত্ব প্রদান করা হবে। আন্তর্জাতিক সুসম্পর্ক, বিশ্ব শান্তি রক্ষা করা এবং জনগণের কল্যাণের জন্য ভারতবর্ষ সম্পূর্ণভাবে সহযোগিতা প্রদান করবে। জনসাধারণই হবে সকল ক্ষমতার উৎস। সার্বভৌম দেশের সরকারের
দেশের সরকার এবং সরকারের সকল অঙ্গ জনসাধারণের কাছ থেকে ক্ষমতা লাভ করবে। সঙ্গে যোগদানকারী সহযোগী দেশীয় রাজ্যসমূহ অবশিষ্ট ক্ষমতা সহযোগে স্বায়ত্তশাসনের মাধ্যমে অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করবে। নেহেরুর উপরোক্ত উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবগুলোকে মূল আধার হিসাবে গ্রহণ করে এবং দেশের হাজার বছরের সভ্যতা সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সংবিধান প্রণেতাগণ সংবিধানের আদর্শকে বাস্তবায়িত করেছিলেন। এই যে নেহেরু এই প্রস্তাবগুলা দিছেন, এই প্রস্তাবগুলারে আধার হিসাবে ধরিয়া আর ভারতবর্ষের এই যে হাজার বছর পুরানা যে সংস্কৃতি আছে, সভ্যতা আছে, ওটারে দৃষ্টিত রাখিয়া, ওটারে খেয়াল রাখিয়া সংবিধানের আদর্শরে কিতা করছেন, বাস্তবায়ন করছেন সংবিধান সমিতি। ঠিক আছে, তো অতটুকু পর্যন্ত আমি আশা করি বোঝা গেছে। এর থেকে আর লম্বা করিয়া না, এই ভিডিও বেশি লম্বা হয়ে যাব। ভারতের রাজনৈতিক ব্যবস্থার যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য এটা আমরা নেক্সট ভিডিওত কভার করবো, আর কোয়েশ্চন আনসারও নেক্সট ভিডিওত দেখবো, 2 পার্টে শেষ করে দেবো। তো তোমরা নেক্সট পার্টও পাইলিবা এই চ্যানেল সাবস্ক্রাইব করিয়া চ্যানেলও থাকিও। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করিও, তোমরা বন্ধুরারে সাজেস্ট করিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।